নমস্কার, স্বাগত সিটিভিএনে এডুকেশন অনলাইনের আরও একটা নতুন পর্বে। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। সকলকে স্বাগত জানাবো, আমার পড়ুয়া বন্ধুদের স্বাগত জানাবো, কারণ আজ আমরা ক্লাস 11-এ থাকবো। ক্লাস 11-এর স্টুডেন্টদের জন্য কেমিস্ট্রি ক্লাস করব। আগে স্যারের সঙ্গে পরিচয় সেরে নিয়ে আমার সঙ্গে রয়েছেন বরুণ বিশ্বাস, মাসুন্দা নির্বারাকুল বয়েজ হাই স্কুল। অনেক স্বাগত, এবং তার পাশাপাশি তোমাদের সকলকে স্বাগত জানাবো, কারণ যেহেতু আজ আমরা কেমিস্ট্রি নিয়ে পড়াশুনো করব, এবং তোমাদের যাদের কেমিস্ট্রি রয়েছে, তোমরা যারা পর্দার ওপারে রয়েছো, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব, তোমাদের কোনো রকম কোনো সংশয় থাকলে, কনফিউশন থাকলে তোমরা অবশ্যই ফোন করতে পারো। সরাসরি কথা বলার জন্য ফোন নাম্বার যাচ্ছে। আজ আমরা রাসায়নিক বন্ধন, আণবিক গঠনে থাকবো। গোটা ক্লাসটার সঙ্গে থেকো, সমস্যা হলে অবশ্যই ফোন করো। তবে একটা বিষয় মাথায় রাখবে, যখন তোমরা ফোন করবে তোমাদের টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে ফোনে কথা বলবে, তাহলে কমিউনিকেশনটা ঠিকঠাক হবে। তোমরা তোমাদের প্রশ্ন জানাতে পারবে এবং স্যারও সেই প্রশ্নের উত্তর তোমাদের কাছে পৌঁছে দিতে পারবে। তাহলে আমরা ক্লাস শুরু করি নাকি? বেশ, প্রথম প্রশ্ন একেবারে তোমরা প্রশ্নগুলো দেখতে পাবে স্ক্রিনে, এবং যেহেতু রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠনে আজকে আমরা থাকবো, তাই প্রথম প্রশ্নই থাকছে যে কার্বনেট আয়নের সব CO বন্ধন দৈর্ঘ্যগুলির সমান হয় কেন? তোমরা প্রশ্নগুলো স্ক্রিনে দেখতে পাবে, এবং এই একটার পর একটা প্রশ্নের অ্যান্সারের মাধ্যমেই চ্যাপ্টারটা তোমাদের কাছে আরও হয়তো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। স্যার দেখো, তোমাদের আজকে যে চ্যাপ্টারটা করাবো অলরেডি তোমরা এর একটা পার্ট করে ফেলেছো। হ্যাঁ, রাসায়নিক বন্ধন ও আণবিক গঠনের কি করেছো না, আমি আগের দিন করেছিলাম তোমাদের সমযোজী বন্ধন সম্পর্কে। সমযোজী বন্ধনে তোমার আর কি করানো হয়েছে, হাইব্রিডাইজেশন মানে সংকরায়ন করিয়েছি, তার স্ট্রাকচার কীভাবে ডিটারমিন করতে হয় সেগুলো করানো হয়ে গেছে। আজকে এই 1 ঘন্টা যে সময় আছে, সেই সময়ের মধ্যে আমি তোমাদের এইটা চেষ্টা করব শেখাতে যে রেজোনেন্স সম্পর্কে জানতে, ইলেকট্রোনেগেটিভিটি মানে তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে জানতে, দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট, আর একটা কি হাইড্রোজেন বন্ধন। এই 4টে পার্ট নিয়ে আজকে টোটাল ক্লাস তোমাদের, কেমন? এবং তোমরা ওই আমাকে কোশ্চেনও করতে পারো পরবর্তী ক্লাসে, যদি প্রবলেম কিছু থেকে থাকে সেইগুলো তোমরা এখানে কোশ্চেন আমাকে করতে পারো, আমি বলে দেবো সেগুলোকে। আচ্ছা, প্রথমত বলি এই চ্যাপ্টারটার গুরুত্বটা কতটা। এই চ্যাপ্টার, এই যে রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা একটা তোমাদের যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো আছে সেখানে কোশ্চেনগুলো সেট হয় এই চ্যাপ্টার থেকেই ম্যাক্সিমাম, এবং এইটা খুব ভালোভাবে না বুঝলে মনে হবে কেমিস্ট্রি খুব টাফ, বোর লাগবে পড়তে। হ্যাঁ, আমি চেষ্টা করব তোমরা এই চ্যাপ্টারটা একটু মন দিয়ে পড়ো। আমি তো এখানে আছি, আমি চেষ্টা করছি অতটা তোমাদের সহযোগিতা করার জন্য। আমি প্রথম কোশ্চেনে আসি, কার্বনেট আয়নে সব CO বন্ধন দৈর্ঘ্যগুলি সমান হয় কেন? দেখো, কার্বনেট আয়ন আমাকে আগে জানতে হবে কার্বনেট আয়নটা কি। কেমন? দেখো, কার্বনেট হচ্ছে CO3-2, এটাকে বলা হচ্ছে কার্বনেট আয়ন। যেমন তোমরা নাম শুনেছো ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটের ফর্মুলা কি? CaCO3। তাহলে CaCO3 ক্যালসিয়ামের চার্জ 2, ঠিক তেমনি অ্যাজ ইউজুয়াল CO3 2- অ্যাজ এ মূলক এর চার্জও -2। কেমন? তা এখানে CO3 2- প্রত্যেকটা CO বন্ধনের দৈর্ঘ্য সমান বলা হচ্ছে। কেন বলা হচ্ছে, কী জন্য, আমি এই একটা এক্সাম্পল দিয়ে তোমাদের ওই রেজোনেন্স বললাম একটু আগে, সেই রেজোনেন্সটা বোঝাবো আমি। তাহলে রেজোনেন্স আগে কি একটু জানি। রেজোনেন্স হচ্ছে পাই ইলেকট্রন। দেখো, একটা যৌগে 2 টাইপের ইলেকট্রন হয়, মানে 2 টাইপসের। কি একটা সিগমা বন্ধন দিয়ে যে বন্ধন তৈরি হচ্ছে সিগমা ইলেকট্রন দিয়ে, সেটা হচ্ছে সিগমা বন্ধন। আর হচ্ছে পাই ইলেকট্রন, মানে পাই বন্ধনে যে ইলেকট্রনগুলো থাকে সেটা হচ্ছে পাই ইলেকট্রন। কেমন? তাহলে পাই ইলেকট্রন ট্রান্সফার কি বললাম, যে সমস্ত যৌগে পাই ইলেকট্রন ট্রান্সফার করছে একটা সেন্টার থেকে আরেকটা সেন্টার করে, ওই একই মানে সেম মলিকুলই তৈরি করছে, বাট তাদের ওই ইলেকট্রনের গঠনটা ভিন্ন, ইলেকট্রনিক স্ট্রাকচারটা ভিন্ন। কেমন? বাট তাদের ওই অ্যাটমের কোনো পরিবর্তন হচ্ছে না। এই সমস্ত স্ট্রাকচারগুলোকে বলা হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল ফর্ম। কি বললাম? এই সমস্ত স্ট্রাকচারকে বলা হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল ফর্ম। যেমন দেখো, আমি এই এক্সাম্পলটা পরে করাচ্ছি। আমি ধরো একটা সিম্পল এক্সাম্পল কার্বনের নিচ্ছি। ধরো কার্বনের একটা অ্যালকিন আছে, CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড
CH ডাবল বন্ড CH2। দেখো এত বড় একটা অ্যালকিন মলিকুল আছে, মানে একটা জৈব যৌগ রয়েছে যেখানে পাই ইলেকট্রনও আছে, সিগমা ইলেকট্রনও আছে, বাই ইলেকট্রন, সিগমা ইলেকট্রন, পাই ইলেকট্রন ইত্যাদি রয়েছে পরপর। কি করব এখানে, এই রেজোনেটিং স্ট্রাকচারগুলোকে আমি বার করব। কীভাবে বার করব? দেখো পাই ইলেকট্রন মুভ করছে, এই যে ডবল বন্ড আছে, ডবল বন্ডে একটা সিগমা একটা পাই। ঠিক তেমনি এই যে পাই ইলেকট্রন মুভ করছে, দেখো এই সিগমা ইলেকট্রনে পড়ছে। দেন অ্যান্ড দেয়ার এই যে পাশের যে পাই ইলেকট্রনটা আছে সেইটা এই কার্বনে উঠে যাবে। এই যে ফর্মটাকে দেখাতে হয় অ্যাকচুয়ালি এই ডবল হেডেড অ্যারো দিয়ে। কেমন? ডবল হেডেড অ্যারো মানে আমার ওই দিকটাও সেম, এই দিকটাও সেম, একই, জাস্ট ইলেকট্রনিক মুভমেন্টটা আলাদা। দেখো CH2 প্রথমটাতে CH2 কি হলো, প্লাস, যেহেতু ইলেকট্রনটা চলে গেছে। দেন সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH মাইনাস, যেহেতু পাই ইলেকট্রনটা উঠছে ওর ওপরে। দেন CH ডাবল বন্ড CH2। ওকে, নেক্সট স্টেপও আছে। পরবর্তী স্টেপে আমি আরেকটা স্ট্রাকচার পেতে পারি, সেম অ্যাজ ইউজুয়াল ডবল হেড অ্যারো দিয়ে আমি দেখাতে পারি। C মাইনাস, এখানে পাই ইলেকট্রনটা চলে যাচ্ছে। তাহলে আলটিমেট স্ট্রাকচার কি হলো, CH2 প্লাস সিঙ্গেল বন্ড CH, তোমার ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, CH2 মাইনাস। ওকে, সিঙ্গেল বন্ড CH2 মাইনাস। দেখো তাহলে কটা স্ট্রাকচার পেলাম আমি, তিনটে। আমি এবার এইটাকে ইরেজ করছি। এবার আমি মেন যে কোশ্চেনটা আমি সেট করেছি তোমাদের জন্য সেইটাতে আসি। দেখো CO3 2 মাইনাস, তাহলে CO3 2 মাইনাসের আগে আমার স্ট্রাকচার জানতে হবে। স্ট্রাকচারটা আমি অলরেডি শিখিয়ে দিয়েছি আগের ক্লাসে। কীভাবে স্ট্রাকচার করব এখানে ওই আমি আবার রিপিট করছি, কার্বন এখানে কি সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু। কেমন? যেহেতু সেন্ট্রাল অ্যাটম কার্বন, তাহলে এর কি করব, একদম বাইরের কক্ষের, বাইরের যোজ্যতা কক্ষের ইলেকট্রন আমি নেব। তাহলে কার্বনের যোজ্যতা কক্ষের ইলেকট্রন কটা, C4, তাই না? আচ্ছা, তারপরে কি বলেছিলাম আমি, অন্য অ্যাটম কি এখানে লিগ্যান্ড এখানে কে আছে, অক্সিজেন। অন্য অ্যাটমের কি বলেছিলাম, যোজ্যতা। কেমন? বা ভ্যালেন্সি। যোজ্যতা যদি 1 হয় 1, যোজ্যতা 2 হলে 0, যোজ্যতা 3 হলে -1, 4 হলে -2, এইভাবে অ্যাজ ইউজুয়াল হবে। তাহলে এখানে অক্সিজেনের যোজ্যতা কত, 2। তাহলে যেহেতু 2 যোজ্যতা, তাহলে আমি 2 যোজ্যতার জন্য কত কাউন্ট করব, 0। তাহলে কটা অক্সিজেন আছে, 3টে অক্সিজেনের জন্য এখানে 0 কাউন্ট করা হবে। আর চার্জ আছে একটা, নেগেটিভ চার্জ। তাহলে নেগেটিভ চার্জ এখানে কটা, 2টো, তার মানে +2। টোটাল কত, 6 ডিভাইডেড বাই 2, 3 মিনস sp2। sp2 মিনস ট্রাইগোনাল প্লানার স্ট্রাকচার। কেমন? তাহলে ট্রাইগোনাল প্লানার যদি স্ট্রাকচার হয়, তাহলে আমি প্লানারি এই কম্পাউন্ডটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি ডাবল বন্ড ও, সিঙ্গেল বন্ড ও মাইনাস, ডাবল বন্ড ও। দেখো এইভাবে CO3 মলিকুলটা থাকে স্ট্রাকচারালি। এইবারে আমি কোশ্চেনটা কী ছিল, প্রত্যেকটা CO বন্ধন সমান, বন্ধন দৈর্ঘ্য সমান। দেখো এখানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কোথাও ডবল বন্ড আছে, কোথাও সিঙ্গেল বন্ড আছে, মানে C ডবল বন্ড ও আছে দুখানা, আবার একটা C সিঙ্গেল বন্ড ও আছে। তাহলে আপাত অর্থে মনে হচ্ছে যে আমার বন্ধন দৈর্ঘ্যগুলো সমান হবে না, কারণ যেখানে ডবল বন্ড আছে সেখানে অবভিয়াসলি বন্ধন দৈর্ঘ্য ছোট হওয়া উচিত। কেমন? ডবল বন্ড থাকলে বন্ধন দৈর্ঘ্য ছোট হয়ে যায়, আবার সিঙ্গেল বন্ধন বা একটা বন্ড থাকলে বন্ধন দৈর্ঘ্য বাড়ে। তাহলে কিন্তু প্রশ্ন হচ্ছে যে C ডবল বন্ড ও এর বন্ধন দৈর্ঘ্যগুলো সমান, তাহলে কি আছে এখানে দেখতে হবে। তাহলে এই যে ও মাইনাস আছে, ও মাইনাসের মুভমেন্টটা কীরকম হচ্ছে একটু দেখি। তাহলে এখানে নিশ্চয়ই রেজোনেন্স আছে, রেজোনেন্স আছে যেহেতু, তাহলে আমি ডবল হেডেড অ্যারো দিলাম, দিয়ে দেখো ও মাইনাস, মানে ও মাইনাস C ডবল বন্ড ও এর ওপরে পড়ছে। দেন অ্যান্ড দেয়ার যে কোনো একটা পাই ইলেকট্রন মুভ করে যাবে টুয়ার্ডস অক্সিজেনের দিকে। তাহলে দেখো C ডাবল বন্ড ও এখানটায়
ডাবল বন্ড ও, আর যেহেতু এখানে পা ইলেকট্রনটা চলে গেছে তাই এখানে ও মাইনাস। আবার দেখো, আবার এই ও মাইনাসটা আবার মুভ করছে এখানে, দেন এই পা ইলেকট্রনটা উঠে যাচ্ছে, তার মানে সি এখানটায় ডাবল বন্ড ও, এখানে ও মাইনাস, এখানে ডাবল বন্ড ও। তাহলে দেখো প্রত্যেকটা সি ও বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড ক্যারেক্টার নিয়ে আছে। দেখো প্রত্যেকটা সি ও বন্ড কোথাও সিঙ্গেল বন্ড আছে, কোথাও ডাবল বন্ড আছে, কোনোটাতে আবার পরবর্তী রেজোনেন্স স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচারে সেটা আবার সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে। তার মানে এই যে বন্ধন দৈর্ঘ্যগুলো এখানে কি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা সিওর বন্ধন দৈর্ঘ্য সমান। কারণ কি? রেজোনেন্সের জন্য। কিন্তু রেজোনেন্স হচ্ছে বলে এই সিও বন্ধন দৈর্ঘ্যগুলো সমান হচ্ছে। এরকম অনেক এক্সাম্পল পাবে রেজোনেন্সে। কেমন? দেখবে যেখানে রেজোনেন্স প্রেজেন্ট রয়েছে সেখানে এই বন্ধন দৈর্ঘ্যগুলো অলওয়েজ সমান থাকবে। কেমন? পরের প্রশ্নতে বেশ, আমরা তবে পরবর্তী প্রশ্নে যাব। তবে তোমাদের কোনো সমস্যা থাকলে স্যারও বলছিলেন তোমরা ফোন করতে পারো, যদি কোনো সমস্যা থাকে সরাসরি কথা বলার জন্য ফোন নাম্বার রয়েছে। 2 নম্বর প্রশ্নে যাব। তোমরা টেলিভিশন স্ক্রিনে প্রশ্নটাও দেখতে পাবে। তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা দাও এবং কোনটি অধিক তড়িৎ ঋণাত্মক এবং কেন? স্যার আচ্ছা, দেখো নেক্সট যেটা পার্ট আমি পড়াবো বলেছিলাম সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। অলরেডি তোমরা ক্লাস 10-এ শিখেছো এটাকে। হ্যাঁ, ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি কি? ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে দুটো বন্ধন বা কোনো যৌগের মধ্যে বা দুটো অ্যাটমের মধ্যে, মানে যেখানে বন্ধন আছে, সে আমি একটু তোমাদের বোর্ডে দেখাই। ধরো দুটো বন্ধনে, ধরো আমি একটা আরবিটারি চুজ করছি এ বি একটা মলিকুল। কেমন? এ বি একটা মলিকুল। বলা হচ্ছে এ বি যেহেতু একটা মলিকুল, তাহলে তড়িৎ ঋণাত্মকতা মানে যার যে অ্যাটমের, ধরো এ আর বি এর মধ্যে যে অ্যাটমের ইলেকট্রন আকর্ষী ক্ষমতা বেশি, ধরো এই যে বন্ধনটা আছে এ বন্ধন বি, হ্যাঁ, ইলেকট্রন আকর্ষী ক্ষমতা বেশি, তাহলে এই যে সিগমা বন্ধনের বন্ধনটা মুভ করবে কোন দিকে, সে আমি বলে দিচ্ছি বি এর ইলেকট্রন আকর্ষী ক্ষমতা বেশি। তাহলে ইলেকট্রন আকর্ষী ক্ষমতা যেহেতু বি এর বেশি, তাহলে এই সিগমা বন্ধনে যে দুখানা ইলেকট্রন আছে মুভ করবে কার? টুয়ার্ডস বি এর দিকে। তার মানে তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কোনো পরমাণু বা কোনো যৌগ বা কোনো আয়ন, হ্যাঁ, কোনো আয়ন তার নিজের কেন্দ্রের দিকে যে ইলেকট্রন টানার যে প্রবণতা, তাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। কেমন? বা ইলেকট্রোনেগেটিভিটি। আমি এটা বোঝানোর জন্য তোমাদের দুটো এক্সাম্পল দিয়েছি। একটা হচ্ছে Fe3+ আর Fe2+, মানে বিটুইন Fe3+ অ্যান্ড Fe2+-এর মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কার কম। আর একটা হাইব্রিডাইজেশন দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, যেখানে একটা sp হাইব্রিডাইজড কার্বন মলিকুল আর sp3 হাইব্রিডাইজড কার্বন মলিকুলের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি। দেখুন Fe3+ ভার্সেস Fe2+, কেমন? Fe3+ ভার্সেস Fe2+। তাহলে Fe3+ মিনস আয়রনের ইলেকট্রন কটা? টোটাল 26খানা ইলেকট্রন আছে। কেমন? মানে D6 সিস্টেম বেসিক্যালি, মানে যেহেতু এরা তো ট্রানজিশন মেটাল বা সন্ধিগত মৌল, সন্ধিগত মৌলের ডিএ ইলেকট্রনগুলো আসে লাস্ট, তাই এদের D6 মানে ডিতে 6খানা ইলেকট্রন আছে। যদি 3টে ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে D5 হয়। ঠিক অ্যাজ ইউজুয়াল। আর Fe2+ মানে D6ই থাকবে, এস থেকে 2টো ইলেকট্রন বেরিয়ে যাবে। তার মানে যার চার্জ যত বেশি, মানে Fe3+, Fe2+, যার চার্জ যত বেশি সে ইলেকট্রন আকর্ষণ করবে তত বেশি। কেমন? কি বললাম? যার চার্জ যত বেশি সে ইলেকট্রন, মানে পজিটিভ চার্জ, যেহেতু পজিটিভ চার্জ যত বেশি সে ইলেকট্রন আকর্ষণ করবে তত বেশি। তাহলে যেহেতু এখানে 3টে ইলেকট্রন চলে গেছে সিস্টেম থেকে, তাহলে এর তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি এর সব থেকে বেশি দেন Fe2+। আর একটা পার্ট আমি দিয়েছি এখানে, যে হাইব্রিডাইজেশন দিয়ে ইলেকট্রোনেগেটিভিটি দেখানো। কি? CsP ভার্সেস CsP3, CsP ভার্সেস CsP3, মানে
কার্বনের sp হাইব্রিডাইজড ভার্সেস কার্বনের sp3 হাইব্রিডাইজড। এখানে তোমরা আরেকটাও কম্পেয়ার করে নিতে পারো ভার্সেস sp2 হাইব্রিডাইজড, মানে একেবারে প্রত্যেকটা হয়ে গেল sp sp2 sp3। ওকে, দেখো এই ধরনের প্রবলেম যখন ডিল করবে না, তখন আমি একটা কথা বলে দিই যে এই যে sp মানে s পার্সেন্টেজ আর p পার্সেন্টেজ, মানে s অরবিটালের পার্সেন্টেজ আর p অরবিটালের পার্সেন্টেজ, কেমন s কোনো সিস্টেমে এই কার্বন মলিকুলগুলো জৈবগুলোতে যখন s পার্সেন্টেজ যত বেশি হবে, যত বেশি s পার্সেন্টেজ হবে, তার তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি। বোঝা গেল? যেমন দেখো sp-তে কত 50% s ক্যারেক্টার। ওকে, sp2-তে 50% s ক্যারেক্টার, 50% p ক্যারেক্টার, কেমন? আবার আর sp3-তে 25% s ক্যারেক্টার, কেমন? আর sp2-তে 33% s ক্যারেক্টার। তাহলে দেখো, যদি আমি এস ক্যারেক্টারে যদি আমি কম্পেয়ার করি, তাহলে sp-তে 50%, sp2-তে 33% আর sp3-তে 25%। তার মানে ইলেকট্রোনেগেটিভিটি অর্ডারটা যদি আমি দেখি, ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার CSP greater than CSP2 greater than CSP3। ক্লিয়ার? বোঝাতে পারলাম? CSP greater than CSP2 greater than CSP3। ওকে, তারপরের প্রশ্ন। বেশ, পরের প্রশ্নে যাব অবশ্যই। দেখি এক সেকেন্ড, এবং পরের প্রশ্নে অবশ্যই যাব। তবে আবারও বলি, আজকে আমরা কেমিস্ট্রি ক্লাস করছি, ক্লাস 11-এর, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি প্রশ্ন থাকে অবশ্যই ফোন করতে পারো, এবং যদি কেউ এই ক্লাসটা মিস করে যাও তাহলে ফেসবুকে সিটিভিএন একেটি পেজ রয়েছে, সেই পেজে গিয়ে তোমরা এই ক্লাসটা আবার পরেও দেখে নিতে পারো, সমস্যা হলে আগের ক্লাসটাও দেখে নিতে পারো। প্রত্যেকটা ক্লাসই তোমরা পাবে এডুকেশন অনলাইনের। এবং সেক্ষেত্রে 3 নম্বর প্রশ্ন রয়েছে, দ্বিমেরু ভ্রামক কী? তোমরা টেলিভিশন স্ক্রিনে প্রশ্ন দেখতে পাবে। 3 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, দ্বিমেরু ভ্রামক কী? আচ্ছা, দ্বিমেরু ভ্রামক কী বা ডাইপোল মোমেন্ট? আচ্ছা, আমি ওই তড়িৎ ঋণাত্মকতাতে আমি আরেকটুখানি বলে দিই, তোমাদের আরেকটু বলার আছে। এই ইলেকট্রোনেগেটিভিটি মেজার করা যায় পাউলিং স্কেলে। পাউলিং আর মুলিক্যান স্কেল, দুটো স্কেল আছে, কেমন? পাউলিং স্কেলে তোমাদের ওই একটা থাকে কাই এ মাইনাস কাই বি, কাইটাকে ইলেকট্রোনেগেটিভিটি বলা হয়, কাই এ মাইনাস কাই বি দেখবে 2.208 রুট ওভার অফ ডেল্টা এ বি। ডেল্টা হচ্ছে তোমার এনার্জিটা, বন্ড এনার্জি, এ বির বন্ড এনার্জি, কেমন? ঠিক মুলিক্যান স্কেলেও ইলেকট্রন মানে আয়োনাইজেশন এনার্জি আর ইলেকট্রন অ্যাফিনিটির একটা অ্যাভারেজ ভ্যালু নিয়ে এই ইলেকট্রোনেগেটিভিটি মেজার করা যায়। ওকে, এবার আসি আমি দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট, কেমন? তাহলে দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট কি? দেখো, একটু আগেও আমি দেখাচ্ছিলাম, ধরো এ বি একটা মলিকুল, আমি বলছি যে বি এর ইলেকট্রোনেগেটিভিটি এর থেকে বেশি, কেমন? বি এর তড়িৎ ঋণাত্মকতা এর থেকে বেশি। তাহলে এই যে বন্ডের ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো বা ইলেকট্রন দুটো মুভ করবে কোন দিকে? টুয়ার্ডস বি এর দিকে। তার মানে একটা নির্দিষ্ট দিক আছে ইলেকট্রন মুভমেন্ট করার। এই যে দ্বিমেরু ভ্রামক, কেমন? তোমরা ওই মেকানিক্সে ভেক্টর পড়েছো, ঠিক অ্যাজ ইউজুয়াল, ঠিক ওরকমই একটা ইলেকট্রন মুভ করছে নির্দিষ্ট দিকে, কেমন? এটাকে ওই একইভাবে যেমন ভেক্টর ক্যালকুলেশন করো, ঠিক একইভাবেও এখানে এটাকে ক্যালকুলেশন করা যায়। যেমন ধরো একটা তোমরা দেখেছো, একটা এদিক বরাবর যাচ্ছে এ ভেক্টর, ঠিক এই বরাবর হচ্ছে তোমার আর বি ভেক্টর যাচ্ছে, আর এই লব্ধি কোণ বরাবর? এই বরাবর, কেমন? হ্যাঁ, লব্ধিটার রেজাল্ট্যান্ট হচ্ছে এই বরাবর। তাহলে আমি যদি এর রেজাল্ট্যান্ট ক্যালকুলেশন করি, আর রুট ওভার অফ আর ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, কেমন? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। আমরা এইভাবে এটাকে ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা, এই দ্বিমেরু ভ্রামককে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব? আমরা এই দ্বিমেরু ভ্রামককে মিউ দিয়ে রিপ্রেজেন্ট করব। মিউ ইকুয়াল টু
ই ইন্টু ডি। ইটা কি? ই এখানে হচ্ছে ইলেকট্রনিক চার্জ, আর ডি হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু অ্যাটম, কেমন, বা দুটো অ্যাটমের মধ্যে যে বন্ধন দূরত্বটা আছে সেই দূরত্বটা হচ্ছে ডি। তাহলে মিউ ইকুয়াল টু ই ইন্টু ডি। এবারে দেখুন ই হচ্ছে এখানে ইলেকট্রনিক চার্জ, ডি হচ্ছে ডিস্টেন্স। আমি দেখো ইলেকট্রনিক চার্জ তোমার কত, ইলেকট্রনিক চার্জ হচ্ছে 4.8 ইন্টু 10⁻⁻12 ইএসইউ সেন্টিমিটার। ওকে, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইএসইউ মিনস ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট সেন্টিমিটার। আর ডি অ্যাংস্ট্রন ইউনিটে কত, ডি হচ্ছে 10⁻10 হবে, এটা 10⁻10, আর ডি অ্যাংস্ট্রন ইউনিটে হচ্ছে তোমার 10⁻⁻8 সেন্টিমিটার। ওকে, 10⁻⁻8 সেন্টিমিটার, কেমন। তাহলে 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ সেন্টিমিটার আর ইন্টু 10⁻8 সেন্টিমিটার অ্যাংস্ট্রনে, মানে অ্যাংস্ট্রন থেকে সেন্টিমিটার আমি কনভার্ট করলাম। তাহলে আলটিমেট কত হচ্ছে এখানে তোমার 10⁻18, মানে 4.8 ইন্টু 10⁻18 ইএসইউ সেন্টিমিটার। ইএসইউ, আচ্ছা এখানে ইএসইউ হবে, এখানে সেন্টিমিটারটা হবে না, 10⁻10 ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, আর এটা হচ্ছে তোমার 10⁻8 সেন্টিমিটার। ওকে, তাহলে 10⁻18 ইএসইউ সেন্টিমিটার। এই 10⁻18 ইএসইউ সেন্টিমিটারকে বলা হচ্ছে ডিবাই, 1D, ডি মিন্স ডিবাই, DEBYE, ডিবাই, কেমন। এটা হচ্ছে সিজিএস ইউনিট, এই সিজিএস ইউনিটে হচ্ছে ডিমেরু ভ্রামক, ডিবাই ইউনিট, কেমন। আচ্ছা এইবারে দেখো তোমাদের তাহলে ইএসইউ এর সিজিএস ইউনিটটা আমি জানলাম, ডিবাই ইউনিটে এটাকে রিপ্রেজেন্ট করা হয়। এবার আমি একটা কিছু ক্যালকুলেশন তোমাদের হয়তো পরবর্তী কোশ্চেনে সেট করেছি এই দ্বিমেরু ভ্রামকের জন্য। সেই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাবে, সেই প্রশ্নগুলোই দেখিয়ে দিচ্ছি। 4 নম্বর প্রশ্ন থেকে থাকছে 1.2 ডাইক্লোরোবেনজিন, 1.3 ডাইক্লোরোবেনজিন, 1.4 ডাইক্লোরোবেনজিনের দ্বিমেরু ভ্রামক তুলনা করো। 4 নম্বর প্রশ্ন তোমরা টেলিভিশন স্ক্রিনে দেখতে পাবে, খুব ভালো করে প্রশ্নটা দেখে নাও, তাহলে তোমাদের উত্তরটা নিতেও সুবিধে হবে। দেখো এখানে 1,2 ডাইক্লোরোবেনজিন, 1,3 ডাইক্লোরোবেনজিন অ্যান্ড 1,4 ডাইক্লোরোবেনজিন। ডাইক্লোরোবেনজিন মানে বেনজিন আঁকবো আগে আমি প্রথমে, বেনজিন। এবারে বলছি 1,2 মিন্স অর্থো ডাইক্লোরোবেনজিন, Cl। আচ্ছা 1,3 মিন্স মেটা ডাইক্লোরোবেনজিন, কেমন। আর 1,4 মিন্স প্যারা ডাইক্লোরোবেনজিন, Cl, কেমন। আচ্ছা তাহলে 1,2 ডাইক্লোরোবেনজিন, 1,3 ডাইক্লোরোবেনজিন অ্যান্ড 1,4 ডাইক্লোরোবেনজিনের দ্বিমেরু ভ্রামকের তুলনা। আমি একটু আগে বললাম যে এই যে CCl বন্ডের মোমেন্ট কোন দিকে, টুয়ার্ডস Cl এর দিকে, যেহেতু Cl মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, ঠিক তেমনি এরও এই বরাবর। তাহলে রেজাল্ট্যান্ট কোন বরাবর হবে, এই বরাবর রেজাল্ট্যান্ট আসছে। তার মানে আমি যদি ক্যালকুলেশন করি আর সমান, এখানে যেহেতু এই বন্ডটা সেম CCl বন্ড এ, কেমন, আমি এ বন্ড ধরছি, এ CCl বন্ডটা হচ্ছে এ বন্ড, তাহলে দুটোই CCl বন্ড আছে। তাহলে এ আমি ওই আগে যে ফর্মুলা দেখিয়েছিলাম ভেক্টরের, তাহলে √/(a² প্লাস এখানে আর b² হবে না, যেহেতু বন্ডটা সেম, তাহলে এটাও a² প্লাস 2a cos কত ডিগ্রি, এটা 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, ওকে, cos 60 ডিগ্রি। তার মানে √/(a² প্লাস 2a cos 60 ডিগ্রি, কেমন। তাহলে দেখো এখানে a² মানে 2a² প্লাস 2a² cos 60 ডিগ্রি। এখন cos 60-র ভ্যালু কত, cos 60-র ভ্যালু হচ্ছে √3/2, মানে cos 60 মানে sin 30 ধরে নাও, sin 30 মানে কি √3/2, কেমন।
তাহলে √3/2 এখানে দেখো তোমার হচ্ছে 2a² প্লাস 2a² হচ্ছে √3/2। দেখো cos 60 ভ্যালু বসে গেল, কেমন? তার মানে আলটিমেট এখানে দেখো 3 এখানে কি আছে 3a²/2, কেমন? এটা তো এটা এ কেটে গেছে, তাহলে 3a²/2 যদি ওখানে হয় তাহলে √3 √3 এখানে আসে, এটা কেটে দাও, কেটে দিলে হচ্ছে তোমার √3a², কেমন? 2a² তোমার হচ্ছে 2a² cos √3/2, তাহলে √3 cos a² হচ্ছে cos 30 ডিগ্রি, √3 a², কেমন? √3a আলটিমেট হবে √3a, দেখে নাও এটা ক্যালকুলেশানে। ঠিক তেমনি অ্যাজ ইউজুয়াল তুমি এখানে এটা দেখো মেটার ক্ষেত্রে কি হবে? মেটার ক্ষেত্রে আমি এখানে মেটার ক্ষেত্রে হবে, আমি জাস্ট কসের ভ্যালুটা চেঞ্জ করছি, জাস্ট কসের ভ্যালুটাকে চেঞ্জ করো, কত ডিগ্রি এটা 120 ডিগ্রি প্লাস 2a² cos 120 cos 120 ডিগ্রি, কেমন? তাহলে cos 120 ডিগ্রির ভ্যালু কত? 2a² cos 120 মানে 120 মানে এটা 90 প্লাস 1 90 প্লাস 30 মানে 120 হয়, 90 প্লাস 30 মানে sin 30, হ্যাঁ sin 30 যদি হয় তাহলে √3 কেটে যাচ্ছে, জাস্ট এখানে হবে a, জাস্ট এখানে হবে a আলটিমেট এখানে গিয়ে দাঁড়াবে ভ্যালুটা হচ্ছে a, মানে ডাইপোল মোমেন্টের ভ্যালু হচ্ছে a। ঠিক তেমনি প্যারাতে আসো, প্যারাতে হচ্ছে cos 180, কেমন? cos 180 ভ্যালু হচ্ছে -1, cos 180 ভ্যালু -1, তাহলে -1 যদি হয় তাহলে এখানে 2a² আছে, 2a², এই যে 2a² এখানে আছে, তাহলে 2a² প্লাস 2a² -1, তার মানে প্লাস 2a² -1 মিনস তার মানে -2a², তাহলে 2a² -2a² মানে 0, আলটিমেট গিয়ে এর ভ্যালুটা গিয়ে দাঁড়াবে হচ্ছে 0, কেমন? তার মানে কি দেখলাম আমি? তার মানে এইটা যেটা অর্থ মানে 1,2 ডাইক্লোরোবেনজিন এর হচ্ছে √3a, আর এটার হচ্ছে a, আর এটার হচ্ছে 0, মানে মিউ ইকুয়াল টু a, এটার মিউ ইকুয়াল টু a, আর এটার মিউ ইকুয়াল টু 0, দেখো 0। এবার দেখো 0টা কীভাবে দেখাচ্ছি আমি, দেখো একটা এই বরাবর আর আরেকটা হচ্ছে অপোজিটে, মানে একে অপরকে নালিফাই করে দিচ্ছে, মানে একটার মোমেন্ট হচ্ছে তোমার ধরে নিই আমার সামনের দিকে, একটা পিছন দিকে, মানে সেম মোমেন্ট, তার মানে কী হলো? একটা অপরকে নালিফাই করে দিচ্ছে, কেমন? ঠিক তেমনি মেটাতে দেখো একটা ডাইপোল মোমেন্ট এক্সিস্ট করছে, যেটা ওই ক্যালকুলেশন করে, ওই ভেক্টর ক্যালকুলেশন করে আমি দেখালাম। ঠিক তেমনি অর্থটাও তাই, এর একটা ভ্যালু নির্দিষ্ট রয়েছে। আচ্ছা, বেশ, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে যাই স্যার। পরবর্তী প্রশ্নে অবশ্যই যাব, এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলছিলাম বা আবারও বলবো যে যদি কোনো সমস্যা হয় থাকে অবশ্যই ফোন করতে পারো, বা আগের ক্লাসটা যদি কেউ মিস করে থাকতে পারো তাহলে ফেসবুক এবং তার পাশাপাশি ইউটিউব রয়েছে, সেখানেও তোমরা সিটিভিএন একেডির পেজ থেকে দেখে নিতে পারো। আমরা তাহলে পরবর্তী প্রশ্নে আসবো, অর্থাৎ 5 নম্বর প্রশ্ন। তোমরা টেলিভিশন স্ক্রিনে দেখতে পাবে সেই প্রশ্ন। নিম্নলিখিত যৌগ জোড়গুলিতে কোনটির দ্বিমেরু ভ্রামক বেশি এবং কেন? তোমরা প্রত্যেকটাই দেখতে পাচ্ছ স্ক্রিনে, 1 এবং 2 করে দেওয়া আছে। দেখো নিম্নলিখিত যৌগ জোড়গুলিতে কোনটি দ্বিমেরু ভ্রামক বেশি এবং কেন? দেখো এখানে তোমাদের এই টাইপের কোশ্চেন কিন্তু আসে, হ্যাঁ, কিছু কম্প্যারিজন করতে দেয়। ধরো অ্যামোনিয়া ভার্সেস NF3, হ্যাঁ, দ্বিমেরু ভ্রামকের তুলনা করতে হবে। আবার একটা জৈব যৌগ, দুখানা জৈব যৌগ দিয়েছে, তার দ্বিমেরু ভ্রামকের তুলনা করা। দেখো আগে আমাকে জানতে হবে
এই অ্যামোনিয়া আর NF3 স্ট্রাকচার না জানলে অ্যাকচুয়ালি এই দ্বিমেরু ভ্রামক গণনাটা করা যায় না। দেখো অ্যামোনিয়া তোমরা করেছো অলরেডি, অ্যামোনিয়া NH3 থাকে কীভাবে? NH3 হচ্ছে তোমার আর ওই পিরামিডাল স্ট্রাকচার, কেমন দেখবে পিরামিডাল স্ট্রাকচার, এইচ এখানে হচ্ছে তোমার লোন পেয়ারটা আছে, এখানে লোন পেয়ার, কেমন? আচ্ছা ঠিক তেমনি NF3 ঠিক তেমনি হচ্ছে NF3ও একই, যেহেতু NH3ও সেম, NF3ও স্ট্রাকচারটা ওইভাবেই ধরে নাও, এফ এটা কত, এখানেও লোন পেয়ারটা আছে, কেমন? এটা তো স্ট্রাকচার, দুটো মলিকুলার স্ট্রাকচার হচ্ছে এরকম। এবারে আমাকে দেখতে হবে কি নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি। নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেনের বেশি। তাহলে যদি নাইট্রোজেনের বেশি হয় তাহলে H2 নাইট্রোজেন এই দিকে একটা মোমেন্ট হবে, ঠিক তেমনি এই বন্ড মোমেন্টগুলো টুয়ার্ডস নাইট্রোজেনের দিকে হবে, এরও বন্ড মোমেন্ট নাইট্রোজেনের দিকে হবে, আর নাইট্রোজেন লোন পেয়ার মোমেন্ট টুয়ার্ডস এই লোন পেয়ারের দিকে হবে। তার মানে ওভারঅল মোমেন্টটা কোথায়? টুয়ার্ডস নাইট্রোজেনের দিকে, কেমন? টুয়ার্ডস নাইট্রোজেনের দিকে। ঠিক তেমনি NF3-র ক্ষেত্রে দেখো বিটুইন নাইট্রোজেন অ্যান্ড ফ্লুরিন ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? ফ্লুরিনের বেশি। তাহলে যদি ফ্লুরিনের বেশি হয় এর মোমেন্টটা কোন দিকে? টুয়ার্ডস ফ্লুরিনের দিকে। ঠিক তেমনি এটারও মোমেন্ট টুয়ার্ডস ফ্লুরিনের দিকে, এইটারও মোমেন্ট টুয়ার্ডস ফ্লুরিনের দিকে, আর নাইট্রোজেন লোন পেয়ার মোমেন্ট টুয়ার্ডস লোন পেয়ারের দিকে। তাহলে দেখো একে অপরকে কিছুটা নালিফাই করে দিচ্ছে এখানে মোমেন্টগুলো, এখানে আলটিমেট যে রেজাল্ট্যান্ট মোমেন্ট আর ওদিকে যে তোমার লোন পেয়ার মোমেন্ট আছে, কিছুটা একে অপরকে মাইনাস করছে, মানে কমিয়ে দিচ্ছে। বাট NH3-র ক্ষেত্রে ওভারঅল পজিটিভ, মানে অ্যাডিটিভ পার্ট, কেমন? তাহলে আমি যদি দেখি মিউ অফ NH3 গ্রেটার দ্যান মিউ অফ NF3, বুঝলে? মিউ অফ NH3 গ্রেটার দ্যান মিউ অফ NF3। ঠিক তেমনি আমি আর একটা এক্সাম্পল দেখিয়েছি তোমাদের একটা জৈব যৌগ দিয়ে। দেখো জৈব যৌগতে কী আছে? জৈব যৌগতে তোমাদের CH3 CH2 Cl একটা পার্ট, আবার CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড Cl, কেমন? প্রথমটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড, পরেরটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড ভার্সেস ভিনাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইডে কার্বন আর ক্লোরিন, তাহলে কার্বন ক্লোরিনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বা তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? এখানে ক্লোরিনের বেশি। ওকে, তাহলে মোমেন্টটা টুয়ার্ডস ক্লোরিনের দিকে। আর CH2 CHCl ঠিক একই, আমি যদি ধরে নিই কার্বন ক্লোরিন, এরও ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের তুলনায় বেশি, তাহলে এরও মোমেন্ট হবে সিগমা মোমেন্ট, বা এই মোমেন্টটা হবে টুয়ার্ডস ক্লোরিনের দিকে। বাট এখানে একটা ব্যাপার আছে, এখানে একটা পাই মোমেন্ট আছে টুয়ার্ডস কার দিকে? কার্বনের দিকে, কেমন? কারণ এটা কি sp2 হাইব্রিডাইজড, এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড। এখানে এই যে লোন পেয়ারটা এই বসছে, এই বরাবর আসছে, তার মানে কি একটা পাই মোমেন্ট উল্টো দিকে একটা আছে। তাহলে সিগমা মোমেন্ট সামনের দিকে, পাই মোমেন্ট অপোজিট দিকে, তাহলে একে অপরকে কিছুটা হলেও কমিয়ে দিচ্ছে, মানে নালিফাই করছে। আর ওপরটার ক্ষেত্রে একটা দিকেই মোমেন্টটা আছে, তার মানে ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক যদি আমি কম্পেয়ার করি, প্রথমটার বেশি হবে, তারপরেরটা কম হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা তবে পরবর্তী প্রশ্নে যাই। এক সেকেন্ড, পরবর্তী প্রশ্নে অবশ্যই যাব, এবং সে জায়গায় দাঁড়িয়ে যেহেতু আমরা ক্লাস 11-এর ক্লাস করছি, ক্লাস 11-এর কেমিস্ট্রি ক্লাস করছি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে সেই প্রশ্নটা তোমরা অবশ্যই টেলিভিশন স্ক্রিনে দেখতে পাবে। 6 নম্বর প্রশ্ন, অর্থোনাইট্রোফেনল ও প্যারানাইট্রোফেনলের মধ্যে স্ফুটনাঙ্ক ও জলের দ্রাব্যতার তুলনা করো। 6 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, আরেকবার বলে দিচ্ছি, অর্থোনাইট্রোফেনল ও প্যারানাইট্রোফেনলের মধ্যে স্ফুটনাঙ্ক ও জলের দ্রাব্যতার তুলনা করো। একটা কোশ্চেন মিস আছে, cis1,2 ডাইক্লোরোইথিন। আগেটা cis1,2 ডাইক্লোরাইসাইন এবং trans1,2 ডাইক্লোরোথিন। দেখো এই প্রবলেমটা সলভ করে তারপর আমরা 6 নম্বরে যাব। 6 নম্বরে আসি। এখানে আরেকটা প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের জন্য, cis1,2 ডাইক্লোরোইথিন এবং trans1,2 ডাইক্লোরোইথিন, কেমন?
সিস 1,2 ডাইক্লোরোইথিন, ডাইক্লোরোইথিন। কেমন? ইথিন দেখো সিস 1,2, সিস মিনস সেম সাইডে আছে, সিএইচ ডবল বন্ড সিএইচ সিএল সিএল। আমি আরও সুন্দরভাবে যদি রিপ্রেজেন্ট করি, আমি এগুলো কেটে দিচ্ছি, আমি টোটালটা বন্ড দিয়ে করব। দেখো সি ডাবল বন্ড সি, এখানটায় সিএল, এখানে এইচ, এখানে সিএল, এখানটায় এইচ, এটা হচ্ছে সিস 1,2 ডাইক্লোরোইথিন। ট্রান্সটা কী হবে? ট্রান্স ঠিক অপোজিট, সি ডাবল বন্ড সি, এখানে সিএল সিএল এইচ এইচ। কেমন? প্রথমটা হচ্ছে সিস ফর্ম, তারপরেরটা হচ্ছে ট্রান্স ফর্ম। তাহলে সিস 1,2 ডাইক্লোরোইথিন আর ট্রান্স 1,2 ডাইক্লোরোইথিনের ডাইপোল মোমেন্টের কম্প্যারিজন করতে হবে। দেখো এখানে আমি ট্রান্সটা আগে বলি, সিসটা দেখবে অটোমেটিক বুঝতে পারবে। ট্রান্সটার ক্ষেত্রে কী হবে? সিসিএল বন্ড আছে এই বরাবর, কেমন? তার অপোজিটে এই বরাবর আছে। তাহলে দেখো এখানে না, এই ঠিক একইভাবে একে অপরকে নালিফাই করে দিচ্ছে। তাহলে ট্রান্সের ক্ষেত্রে মিউ ইকুয়াল টু 0, বাট এখানের ক্ষেত্রে দুটোই একটা নির্দিষ্ট দিক বরাবর আছে। রেজাল্ট্যান্ট আলটিমেট এই বরাবর যাবে, রেজাল্ট্যান্ট আলটিমেট ওই বরাবর। তার মানে মিউ অফ সিস ট্রান্স সিস 1,2 ডাইক্লোরোইথিন গ্রেটার দ্যান মিউ অফ ট্রান্স 1,2 ডাইক্লোরোইথিন। ওকে, এবার পরের প্রশ্ন যেটা আছে সেটাতে আসি। পরের প্রশ্নটাতে একটু একবার দেখে নিই, পরের প্রশ্নটা কি আছে। অবশ্যই 6 নম্বর প্রশ্নটা দেখো, টেলিভিশন স্ক্রিনে তোমরা দেখতে পাবে। অর্থোনাইট্রোফেনল ও প্যারানাইট্রোফেনলের মধ্যে স্ফুটনাঙ্ক ও জলে দ্রব্যতার তুলনা করো। দেখো অর্থোনাইট্রোফেনল ও প্যারানাইট্রোফেনলের মধ্যে স্ফুটনাঙ্ক ও জলের দ্রাব্যতা তুলনা করো। আমরা এখানে এর আগে কী কী শিখলাম? রেজোনেন্স শিখে গেছি, তড়িৎ ঋণাত্মকতা শিখলাম, দ্বিমেরু ভ্রামক শিখলাম। এইবারে আমি এই কোশ্চেনটা সেট করেছি তোমাদের এই হাইড্রোজেন বন্ধন শেখানোর জন্য। হাইড্রোজেন বন্ধন, হ্যাঁ, হাইড্রোজেন বন্ধন কাদের মধ্যে হয়? হাইড্রোজেন বন্ধন বেসিক্যালি তোমার আর কোভ্যালেন্ট বন্ধনের থেকে উইক বন্ধন, মানে সমযোজী বন্ধনের থেকে উইক বন্ধন কাদের হয়? নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন। নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন এই তিনটে তড়িৎ ঋণাত্মক মৌলর সাথে যদি হাইড্রোজেন যুক্ত থাকে তবেই তারা হাইড্রোজেন বন্ধন করবে। কি বললাম? নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন। কেমন? নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিনের সাথে যদি হাইড্রোজেন যুক্ত থাকে তবেই তারা হাইড্রোজেন বন্ধন দেখাবে। এবার প্রশ্নটাতে আসি, অর্থোনাইট্রোফেনল ও প্যারানাইট্রোফেনলের মধ্যে স্ফুটনাঙ্ক ও জলে দ্রাব্যতা তুলনা করো। তাহলে আমাকে আগে জানতে হবে অর্থোনাইট্রোফেনলের স্ট্রাকচারটা কী আর প্যারানাইট্রোফেনলের স্ট্রাকচারটা কী। দেখো ফেনল, হ্যাঁ, একটা নাম তোমরা জানো অলরেডি, ফেনল কার্বলিক অ্যাসিড। কেমন? কার্বলিক অ্যাসিড কী করে? সাপ তাড়ায়, তাই না? তা ফেনলের স্ট্রাকচারটা আগে আমি দেখি। এটা হচ্ছে ফেনল, OH, বেঞ্জিন রিং ওপরে OH থাকলে ফেনল হয়। এবারে অর্থোনাইট্রোফেনল, অর্থ মিন্স তার 2 পজিশান, মানে এখানটাতে NO2, অর্থোনাইট্রোফেনল। কেমন? প্যারানাইট্রোফেনল হবে তার 3 নাম্বার পজিশান, NO2, মানে 4 পজিশান অ্যাকচুয়ালি, মানে মেটা পজিশান হচ্ছে 3 নাম্বার, মেটা হলে মেটানাইট্রোফেনল হবে। কেমন? তাহলে আমি কম্প্যারিজন করতে দিচ্ছি অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনলের মধ্যে স্ফুটনাঙ্ক আর দ্রাব্যতা। কেমন? স্ফুটনাঙ্ক আর দ্রাব্যতা। দেখো দুটোরই মলিকুলার ফর্মুলা সেম মলিকুলার ফর্মুলা। দেখো বেঞ্জিন রিং, NO2, OH দুটোরই মধ্যে একই আছে। তাহলে মলিকুলার ফর্মুলা সেম, অথচ তাদের স্ফুটনাঙ্ক ডিফারেন্স হয়ে যাচ্ছে। কেন? তাহলে নিশ্চয়ই কিছু একটা আছে এখানে। কি আছে? এখানে হাইড্রোজেন বন্ধন আছে, দুটোর মধ্যেই হাইড্রোজেন বন্ধন আছে। কেমন? দুটোর মধ্যেই হাইড্রোজেন বন্ধন আছে। আমি কি বলেছিলাম? হাইড্রোজেন বন্ধন বলেছিলাম যে অক্সিজেন, নাইট্রোজেন এবং ফ্লোরিন, কেমন, এই তিনটে অ্যাটমের সাথে যদি হাইড্রোজেন জুড়ে থাকে তবেই তারা হাইড্রোজেন বন্ধন দেখাবে।
দেখো অর্থোনাইট্রোফেনল আর প্যানাইট্রোফেনলের আমি স্ট্রাকচারটা আর একটু ডিটেলসে দেখাই। ভালো জোরে বৃষ্টি হচ্ছে। OH N ডবল বন্ড ও মাইনাস, কেমন? এটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল। ঠিক তেমনি প্যারানাইট্রোফেনলটা আসি OH N ও মাইনাস। এখানে আমি আর একটা মলিকুল আঁকছি NO মাইনাস OH। দেখো এই যে অর্থোনাইট্রোফেনলে যে অক্সিজেনের সাথে হাইড্রোজেনটা আছে আর নাইট্রোজেনের সাথে যে নাইট্রোজেন অক্সিজেন এইগুলো যে আছে এগুলো খুব কাছাকাছি রয়েছে। এই কাছাকাছি থাকার জন্য এদের ওই নিজস্ব মলিকুলের মধ্যে মানে সেম মলিকুলের মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে। কীরকম? এই হাইড্রোজেনের সাথে এই অক্সিজেনের, একে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ড বা হাইড্রোজেন বন্ধন, কেমন? বাট প্যারার ক্ষেত্রে কিন্তু এই নিজস্ব মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ধনটা তৈরি হচ্ছে না। কারণ কি? কারণটা হচ্ছে দূরত্বটা অনেক বেশি, মানে গ্যাপটা অনেক বেশি, মানে অক্সিজেনের যে হাইড্রোজেন আর তার সাথে নাইট্রোজেনের এর যে অক্সিজেনগুলো আছে তাদের গ্যাপটা অনেকটা বেশি। এই দূরত্বটা বেশি হওয়ার জন্য এদের মধ্যে এই হাইড্রোজেন বন্ধনটা তৈরি হচ্ছে না, মানে নিজস্ব মলিকুলের মধ্যে। এরা কি করছে? এরা আর একটা মলিকুলের সাথে হাইড্রোজেন বন্ধন করছে। দেখো এই মানে আলটিমেট দেখো প্রথমটার ক্ষেত্রে সেম মলিকুল মানে একটা মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ধন করছে, পরটার ক্ষেত্রে দুটো মলিকুল একসাথে জুড়ে গিয়ে হাইড্রোজেন বন্ধন তৈরি করছে। তার মানে কি মলিকুলার ওয়েটটা কার বেশি হলো? মলিকুলার ওয়েটটা দ্বিতীয়টার ক্ষেত্রে বেশি হচ্ছে, কারণ সেখানে কি দুটো মলিকুল জুড়ে গেছে প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে, কেমন? একে বলা হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। প্রথমটার ক্ষেত্রে হচ্ছে ইন্ট্রা মানে সেম মলিকুলের মধ্যে, আর ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে পরেরটা লাস্টেরটা, সেটা হচ্ছে দুটো মলিকুল জুড়ে যাচ্ছে। তার মানে হাইড্রোজেন বন্ধন কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ইন্ট্রামলিকুলার আর একটা হচ্ছে ইন্টারমলিকুলার। ইন্টার কেমন? তাহলে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং কোথায় প্রেজেন্ট আছে? অর্থোনাইট্রোফেনলের ক্ষেত্রে। সেখানে যেহেতু একটাই মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ধনটা রয়েছে বা একটা মলিকুলই আছে, তাই এদের স্ফুটনাঙ্ক খুবই কম, মানে মলিকুলার ওয়েট যত বাড়ে স্ফুটনাঙ্ক তত বাড়ে বেসিক্যালি, কেমন? আচ্ছা, ঠিক পরেরটা দেখো, যেখানে দুটো মলিকুল আছে মানে মলিকুলার ওয়েটটাও গেইন করে গেছে, সেখানে স্ফুটনাঙ্কটাও বাড়ছে, কেমন? এবার আসি জলের দ্রাব্যতা। জলের দ্রাব্যতার ক্ষেত্রেও সেম জিনিস। দেখো জলের দ্রাব্যতা মানে কি? জল কি H2O ওই অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে, তার মানে হাইড্রোজেন বন্ডিংয়ের একটা ব্যাপার চলে আসছে এখানে। তার মানে ফেনলের OH-এর সাথে আর জলের যে অক্সিজেনটা আছে তার সাথে যদি হাইড্রোজেন বন্ডিং করে তবেই দ্রাব্যতা বেশি হবে। যত বেশি হাইড্রোজেন বন্ডিং করবে তত বেশি দ্রাব্যতা বাড়বে। যেহেতু অর্থোনাইট্রোফেনল সেম মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ডিংটা করে ফেলছে, তাই এদের জলের সাথে হাইড্রোজেন বন্ডিং করার প্রবণতা খুব কম। বাট প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে সেম মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ধনটা করতে পারছে না বলে জলের সাথে এরা রিল্যাক্সে হাইড্রোজেন বন্ডিংটা করে ফেলছে। ফলে কী হচ্ছে? জলের দ্রাব্যতাও অ্যাজ ইউজুয়াল প্যারানাইট্রোফেনলের বেশি হবে দেন অর্থোনাইট্রোফেনলের। বুঝতে পেরেছো? পরের পাটে এবং পরবর্তী প্রশ্ন যাচ্ছে, অর্থাৎ 7 নম্বর প্রশ্ন। তোমরা এটাও টেলিভিশন স্ক্রিনে দেখতে পাবে। ডাইমিথাইল ইথার ও ইথানলের আণবিক ওজন অভিন্ন কিন্তু তাদের উদ্বায়ীতা বিভিন্ন, ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন একবার দেখে নাও। ডাইমিথাইল ইথার ও ইথানলের আণবিক ওজন অভিন্ন কিন্তু তাদের উদ্বায়ীতা বিভিন্ন, ব্যাখ্যা করো। হ্যাঁ, আচ্ছা, ডাইমিথাইল ইথার ও ইথানলের আণবিক ওজন অভিন্ন কিন্তু তাদের উদ্বায়ীতা বিভিন্ন, ব্যাখ্যা করো। দেখো এই একই জিনিস আমি একটু আগেও বললাম, অর্থোনাইট্রোফেনল প্যারানাইট্রোফেনলের কিন্তু আণবিক ওজন এক, সেম আণবিক ওজন। বাট এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা হাইড্রোজেন বন্ডিং তৈরি করছে বলে দুটো মলিকুল একসাথে জুড়ে গেছে। ঠিক তেমনি ডাইমিথাইল ইথার আর ইথানল, আমি একটু স্ট্রাকচারটা দেখাই তোমাদের। ডাইমিথাইল ইথার আর ইথানল, দেখো ডাইমিথাইল ইথার
ইথার এরকম, ডাইমিথাইল ইথার মানে একটা CH3 বসিয়ে দাও এদিকে, এদিকেও একটা CH3 বসিয়ে দাও, তাহলে ডাইমিথাইল ইথার। ইথানল কেমন? ইথানল হচ্ছে CH2OH, ওকে, CH2OH আর CH3OCH3, দেখো মলিকুলার ফর্মুলা সেম, একই মলিকুলার ফর্মুলা, কত দেখো C2H6O, দেখো প্রত্যেকটি মলিকুলার ফর্মুলা হচ্ছে C2H6O, কিন্তু বলছে কি, বলছে ডাইমিথাইল ইথারের আর ইথানলের মধ্যে ডাইমিথাইল ইথারের উদ্বায়িতা মিন্স উবে যাওয়ার ক্যাপাবিলিটি, হ্যাঁ, ইজিলি চলে যায়, মানে উবে যায় জিনিসটা সিস্টেম থেকে, হ্যাঁ, তার বেশি দেন ইথানল। কেন? কারণটা ওই একই জিনিস, অক্সিজেন হাইড্রোজেন। দেখো প্রথমটার ক্ষেত্রে ডাইমিথাইল ইথারের ক্ষেত্রে অক্সিজেনের সাথে কোনো হাইড্রোজেন নেই, যেহেতু অক্সিজেনের সাথে কোনো হাইড্রোজেন নেই তাই এ হাইড্রোজেন বন্ধন করতে পারবে না আর একটা মলিকুলের সাথে। বাট দেখো ইথানলের সাথে অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে, যেহেতু এই অক্সিজেনের সাথে যে হাইড্রোজেনটা আছে এ কী করছে, আর একটা ইথানলের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করে ফেলছে, ফলে কি হলো, এর মলিকুলার ওয়েটটা অটোমেটিক্যালি গেন করলো। তাহলে মলিকুলার ওয়েটটা যেহেতু গেন করছে বা বাড়ছে, তাহলে এর আর স্ফুটনাঙ্ক বলো, উদ্বায়িতা বলো, হ্যাঁ, উদ্বায়িতা কমে যাবে, স্ফুটনাঙ্ক বেশি হবে, আর ডাইমিথাইলের ক্ষেত্রে উদ্বায়িতা বেশি হয়ে যাবে। কেমন? সেম জিনিস, বুঝতে পেরেছো? বেশ, আমরা পরবর্তী প্রশ্নে যাব স্যার। পরবর্তী প্রশ্নে যাব এবং 7টা প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা এতক্ষণে পেয়ে গিয়েছো। এরপর যাব আমরা 8 নম্বর প্রশ্নে। XO2 অণুতে X কেন্দ্রীয় পরমাণু, যৌগটির দ্বিমেরু ভ্রামক শূন্য হলে X এর সংকরায়ন অবস্থা কি? 8 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, আরেকবার বলে দিচ্ছি। XO2 অণুতে X কেন্দ্রীয় পরমাণু, যৌগটির দ্বিমেরু ভ্রামক শূন্য হলে X এর সংকরায়ন অবস্থা কি? দেখো এটা একটা অ্যাপ্লিকেশান পার্ট তোমাদের, কেমন? আমরা তো এত কিছু শিখলাম, যে ডাইপোল মোমেন্ট শিখলাম, হাইড্রোজেন বন্ধন শিখলাম, হাইড্রোজেন বন্ধন তোমরা অ্যাপ্লিকেশান শিখে গেছো, আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটি শিখেছো, আর কি রেজোনেন্স শিখেছো। এই 8 নম্বর প্রশ্নটাও একটা অ্যাপ্লিকেশান পার্ট। কি বলা হচ্ছে, XO2 অণুতে কেন্দ্রীয় পরমাণু, X হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, যৌগটির আবার বলছে দ্বিমেরু ভ্রামক শূন্য, কেমন? তাহলে দ্বিমেরু ভ্রামক শূন্য হলে X এর সংকরায়ন অবস্থা কি? সংকরায়ন অবস্থা জানতে চেয়েছে। দেখুন আমি কন্ডিশান কি দিয়েছি প্রশ্নটাতে কন্ডিশান হচ্ছে XO2 কেমন? XO2-তে বলা হচ্ছে যে এর দ্বিমেরু ভ্রামক শূন্য হলে X এর সংকরায়ন অবস্থা কি এটা বলতে হবে। আর X এখানে কি? কেন্দ্রীয় পরমাণু। তাহলে আমি এখানে Xই লিখছি, X। দ্বিমেরু ভ্রামক শূন্য মানে কি? দুটো এখানে অক্সিজেন আছে, দুটো অক্সিজেন নিশ্চয়ই অপোজিট দিকে থাকবে, তবেই না একটা এদিকে মুভমেন্ট করছে, একটা অপোজিট দিকে মুভমেন্ট করছে, আলটিমেট হয়ে যাবে কি? 0, কেমন? তাহলে আমি আপাত অর্থে দেখে নিচ্ছি, অক্সিজেন যেহেতু দুটো বন্ড করে XO, ক্লিয়ার? তার মানে X ডাবল বন্ড O, X ডাবল বন্ড O। যদি X ডাবল বন্ড O হয় তাহলে এর মোমেন্ট কোন দিকে? টুয়ার্ডস অক্সিজেনের দিকে। ঠিক তেমনি এই দিকে X ডাবল বন্ড O লেফট সাইডে যেটা আছে তার মোমেন্ট কোন দিকে? টুয়ার্ডস এই অক্সিজেনের দিকে। তাহলে আলটিমেটের মিউ কত? মিউ 0, আলটিমেট এর মিউ হচ্ছে 0, কেমন? আলটিমেট মিউ 0। এবারে তাহলে এই মলিকুলটা বা এই স্ট্রাকচারটা দেখে মনে হচ্ছে না যে এটা কিছু একটা কাছাকাছি মলিকুল? তোমরা ইমাজিন করছো যে এখানে সি এর জায়গায়, এক্সের জায়গায় যদি আমি কার্বন বসাই তাহলে এটা কার্বন ডাই অক্সাইড, COO, কার্বন ডাই অক্সাইড এটা একটা। যদি এটা কার্বন ডাই অক্সাইড হয়, আমি সিটা বাদই দিলাম, আমি X দিয়ে আমি এখন করব। এবার কার্বন ডাই অক্সাইডের আর তোমার সংকরায়ন অবস্থা জানতে চেয়েছে। তাহলে আমি ডাইপোল মোমেন্ট দিয়ে আমি স্ট্রাকচারটা ইমাজিন করলাম। তাহলে ডাইপোল মোমেন্ট দিয়ে যদি স্ট্রাকচার ইমাজিন করলাম তাহলে এবার স্ট্রাকচারটা পেয়ে গেছি,
এবার আমি এর সংকরায়ন অবস্থাটাকে বার করব। কিভাবে বার করব? দেখো একইভাবে আমি আগের দিন শিখিয়েছিলাম কেন্দ্রীয় পরমাণু কার্বন, তাহলে কেন্দ্রীয় পরমাণু যেহেতু কার্বন, তাহলে তার আউটার মোস্ট ইলেকট্রন আমাকে লিখতে হবে। তাহলে সি এর আউটার মোস্ট ইলেকট্রন কত? 4। কেমন? আচ্ছা, আদার্স অ্যাটম হিসেবে কে আছে? লিগ্যান্ড হিসেবে কে আছে এখানে? অক্সিজেন। অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2 ভ্যালেন্সি হলে কত কাউন্ট করতে হয়? 0। তার মানে দুখানা অক্সিজেন আছে, তাহলে তার জন্য 0। টোটাল কত হলো? টোটাল হচ্ছে 4। টোটাল 4 ডিভাইডেড বাই 2 মিন্স 2 মিন্স কত এখানে? এসপি। কেমন? মানে লিনিয়ার স্ট্রাকচার। তাহলে এর হাইব্রিডাইজেশন কি? এর হাইব্রিডাইজেশন হচ্ছে এসপি, লিনিয়ার। বোঝা গেল? বুঝতে পারলে? ঠিক তেমনি তোমরা এইভাবে এরকম অ্যাপ্লিকেশান দিয়ে তোমরা অ্যামোনিয়া করতে পারো, কার্বন ডাই সালফাইড করতে পারো, একইভাবে সেম ওয়েতে। আমি জাস্ট একটা তোমাদের এক্সাম্পল তুলে নিয়ে এসেছি, আর কিছু নয়। বেশ, পরবর্তী প্রশ্নে যাব। 9 নম্বর প্রশ্ন, ClO4 মাইনাস আয়নের রেজোনেটিং গঠনগুলি লেখো। দেখো তোমরা 9 নম্বর প্রশ্নটা দেখে নাও, এটারই সমাধানে যাব। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা এখনো ফোন করতে পারো। যদি কেউ মাঝপথে আমাদের জয়েন করে থাকো বা মাঝপথে অনুষ্ঠানটা দেখা শুরু করে থাকো, তাহলে সিটিভিএন একেটির ফেসবুক পেজ আছে, সেখানে গিয়ে তোমরা গোটা পর্বটা অর্থাৎ কেমিস্ট্রির এই গোটা ক্লাসটা তোমরা সেখানেই পেয়ে যাবে। 9 নম্বর প্রশ্নের উত্তরে যাবো স্যার। ClO4 মাইনাস আয়নের রেজোনেটিং গঠনগুলি লেখো। আমি প্রথমেই তোমাদের কার্বনেট আয়নটা দেখিয়ে দিয়েছিলাম, ঠিক একইভাবে কার্বনেট আয়নের মতনই কার্বন ClO মানে ক্লোরেট, এটাকে বলা হয় ClO4 মাইনাস ক্লোরেট আয়ন। এই ক্লোরেট আয়নের আমি স্ট্রাকচারটা আগে দেখি। ফার্স্ট স্ট্রাকচারটা যদি আমি জানতে পারি তাহলে আমার রেজোনেটিং গঠন লিখতে অসুবিধা হবে না। ClO4 মাইনাস এর হাইব্রিডাইজেশন কি আগে দেখে নেই। ক্লোরিনের আউটার মোস্ট ইলেকট্রন কত? 7, তাই না? Cl হচ্ছে 7। অক্সিজেন ভ্যালেন্সি কত? 2 ভ্যালেন্সি হলে 0 লিখতে হবে, 0 লিখে দাও। একটা নেগেটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জ একটাই আছে, তাই +1 টোটাল কত? 8 ডিভাইডেড বাই 2 কত হচ্ছে? 4 মিন্স sp3, টেট্রাহেড্রাল স্ট্রাকচার। বোঝা গেল? তাহলে ClO4 মাইনাস আয়নের স্ট্রাকচার হচ্ছে টেট্রাহেড্রাল। তাহলে আমি এখান থেকে গঠনটা পেয়ে গেলাম। যেহেতু গঠনটা আমি পেয়ে গেলাম, তাহলে আমি ওই টেট্রাহেড্রাল স্ট্রাকচারের মতন করে আমি ClO4 মাইনাসকে লিখব। কেমন? তাহলে সেন্ট্রালে কি আছে? Cl আছে, Cl লিখলাম। কেমন? তাহলে ডবল বন্ড ও, এখানটায় O মাইনাস, ডাবল বন্ড ও, এখানটায় ডাবল বন্ড ও। দেখো স্ট্রাকচারটা দেখো এরকমভাবে আছে। তিনটে Cl ডাবল বন্ড ও আছে, একটা Cl সিঙ্গেল বন্ড ও মাইনাস আছে। কেমন? এবার রেজোনেটিং স্ট্রাকচারগুলোকে আমি দেখাবো। দেখো রেজোনেটিং স্ট্রাকচার মানে সেই একইভাবে ডবল হেডেড অ্যারো দিয়ে লিখব। যদি ডবল হেডেড অ্যারো দিয়ে লিখি তাহলে O মাইনাস, এটা এই উঠে যাচ্ছে, তার মানে Cl, এখানটায় O মাইনাস, এখানটায় ডবল বন্ড ও, এখানে ডবল বন্ড ও, এখানে ডবল বন্ড ও। আবার দেখো এই O মাইনাসটা এখানে পড়ছে, ঠিক তেমনি এইটা এখান থেকে উঠছে। কেমন? তার মানে Cl ডাবল বন্ড ও, এখানে ডাবল বন্ড ও, এটাতে ডাবল বন্ড ও, এটাতে O মাইনাস। আবার দেখো এই O মাইনাসটা এখানে পড়ছে, ঠিক তেমনি এই ডাবল বন্ড ওটা এখান থেকে উঠে যাচ্ছে পাই ইলেকট্রনটা। তাহলে এটাও আমি ডবল হেড অ্যারো দিয়ে দেখাচ্ছি। তার মানে Cl ডাবল বন্ড ও, এখানে ডাবল বন্ড ও, এখানে O মাইনাস, এখানে ডাবল বন্ড ও। দেখো আর কিন্তু নেই, প্রত্যেকটা অক্সিজেনের সাথেই সিঙ্গেল বন্ড ডাবল বন্ড হয়ে গেছে। দেখো আর তুমি এখানে আর করতে পারবে না, প্রত্যেকটার সাথে দেখো সিঙ্গেল বন্ড ডবল বন্ড ক্যারেক্টার চলে এসেছে। কেমন? তার মানে কটা আমি স্ট্রাকচার পাচ্ছি? রেজোনেটিং স্ট্রাকচার 4টে। এবার একটা কথা বলি, রেজোনেন্সের ক্ষেত্রে যে সিস্টেমে যত বেশি রেজোনেটিং স্ট্রাকচার হবে সেই সিস্টেম তত বেশি স্টেবল বা স্থায়ী।
কেমন? যে সিস্টেমের যত বেশি রেজোনেটিং স্ট্রাকচার পাবে বা ক্যানোনিক্যাল ফর্ম পেয়ে থাকবে সেই সিস্টেম তত বেশি স্টেবল বা স্থায়ী। ওকে, এবার লাস্ট প্রশ্নতে দেখো তোমাদের। লাস্ট প্রশ্ন থাকছে NaCl অপেক্ষা অ্যামোনিয়াম ক্লোরাইড জলে অধিক দ্রব্য। NaCl অপেক্ষায় অ্যামোনিয়াম ক্লোরাইড জলে অধিক দ্রাব্য। কেমন? জলে অধিক দ্রাব্য। দেখো NaCl তোমরা জানো এমনি NaCl কি আছে, তোমার আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ড কিন্তু তোমরা দেখবে জলে অটোমেটিক দ্রবীভূত হয়ে যায়, কিন্তু তার থেকে বড় কথা দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড, NaCl অপেক্ষায় অ্যামোনিয়াম ক্লোরাইড জলে অধিক দ্রাব্য বলছি। কেমন? তাহলে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড, দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড আর NaCl ভার্সেস অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। কেমন? তাহলে প্রথমটা আয়নিক কম্পাউন্ড, তারপরেরটাও আয়নিক কম্পাউন্ড NH4+Cl- হিসেবে থাকে, বাট এখানে আরেকটা পার্ট হচ্ছে NH4+Cl- তো থাকেই আয়নিক কম্পাউন্ড হিসেবে, বাট এখানে যে NH4+ তৈরি হচ্ছে, NH4+Cl-, সেই NH4+ যেহেতু নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন আছে, না, সেই জন্য কি হচ্ছে জলের সাথে এরা একটা হাইড্রোজেন বন্ডিং তৈরি করে ফেলছে। কেমন? তাই জলের সাথে যেহেতু হাইড্রোজেন বন্ডিং তৈরি করছে, তাহলে এদের দ্রাব্যতা অটোমেটিক্যালি জলে বেশি হয়ে যাবে দেন NaCl। বুঝতে পারলে? NaCl এর থেকে NH4Cl এর জলের দ্রাব্যতা সেই কারণেই অধিক। কারণ কি, এখানে NH4+ যেহেতু নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন আছে আর জলেও H2O অক্সিজেন রয়েছে, তাহলে এদের দুজনের হাইড্রোজেন বন্ডিং তৈরি হচ্ছে, ফলে জলের দ্রাব্যতা অটোমেটিক্যালি বেশি হচ্ছে। কেমন? বেশ, আমাদের পড়াও শেষ হয়েছে, মানে যে কটা প্রশ্ন তৈরি করা হয়েছিল সব কটা প্রশ্নেরই উত্তর স্যার দিয়ে দিয়েছেন, আর আমাদের সময়ও সেই মতো শেষ হচ্ছে। তাই অনেক ধন্যবাদ জানাবো স্যারকে সঙ্গে থাকার জন্য। তোমাদেরকে ধন্যবাদ জানাবো। তোমরা এভাবেই এডুকেশন অনলাইনে নজর রাখো, পরবর্তী পর্বের দিকে নজর রাখো। আজ এ পর্যন্তই, নমস্কার। কোশ্চেন না আসলে না ভালো লাগে না।